বিয়ের 7 দিন পর আমার স্বামী আর একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলল। রীতিমতো অবাক হলাম রিমনের কার্যকলাপ। অন্য কোনো মেয়ে হলে স্বামীর এমন আচরণে কষ্ট পেত। শুধু কষ্ট নয়, পাহাড় সম কষ্ট পেত। হয়তো কষ্টে অপ্রত্যাশিত কিছু করে ফেলতো, তবুও ব্যাপারটা কিছুতেই মেনে নিত না। কিন্তু রিমনের আচরণে আমার কষ্ট হচ্ছে বলে মনে হলো না। রিমনের নতুন স্ত্রীর নাম সিমি। দেখতে অনেক সুন্দর, আমার চেয়েও আধুনিক বটে, তবে আমার মতো উচ্চতায় লম্বা না। রিমনের এমন নিষ্ঠুর কাজের জন্য তাকে ছোট্ট করে শুধু বললাম, কাজটা কি ঠিক করলে? জবাবে রিমন বলল, ঠিক বেঠিক দিয়ে তুমি কি করবে? বাসায় খাওয়া পড়া পেলেই তো হলো, এর বেশি কী চাও? রিমন অন্য একজনকে বিয়ে করছে, এতে কষ্ট না পেলে তার এরকম মধ্যত্বপূর্ণ কথাটা প্রচণ্ড কষ্ট পেলাম। তার কথাতে বুকটা যেন জ্বলছিল অগ্নিতে। রিমনের কথার কোনো জবাব না দিয়ে আমার রুমে চলে গেলাম। রিমনের বাবা মা দেশে থাকেন না, বিদেশে সেটেল তারা। তাদের ছেলে দ্বিতীয় বিয়ে করছে, এটা হয়তো জানেন না। রিমন তার বাবা মায়ের সাথে কথা বলে না, বিশেষ এক কারণে। তার বাবা মা আমার সঙ্গে অনেক আগের থেকে যোগাযোগ রাখতেন। বিয়ের দিন থেকে 7 দিনে সমস্ত ঘটনা জেনে নিয়েছে তারা, তবে বিয়ের ব্যাপারটা এখনও বলেনি। বিষয়টা জানাবো কি জানাবো না এটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। এক মন বলল জানিয়ে দেয়, কিন্তু কি মনে করে যেন জানালাম না। আমি অবাক হয়ে যাই রিমনের এত পরিবর্তন দেখে। তার সঙ্গে 1.5 বছর ধরে প্রেম চলার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। বিয়ের আগে কত স্বপ্ন দেখাতে ছুঁয়ে আমাকে সে সারা জীবনের জন্য আপন করে চাই। আমি ছাড়া কারো জায়গা নেই তার মনে। কত রকমের কথা বলতো, অথচ বিয়ের 7 দিন হতে না হতে সে অন্য কাউকে বিয়ে করে নিল। একজন মানুষ এত সহজে কিভাবে বদলে যায়? কিভাবে এরকম কাজ করতে পারে? এমন নিষ্ঠুরতা কেমনে এত সহজে কষ্ট দিতে পারে? যাকে সে প্রিয়তমা ভাবত তাকে আর তোয়াক্কা করছে না। আমার বাহ্যিক অভিব্যক্তি দেখে যে কেউ ভাববে স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য মোটেও কষ্ট পাচ্ছে না, অথচ যদি কেউ আমার বুক চিরে দেখতে চায় তাহলে দেখতে পাবে বুকটা ফেটে চৌচির হয়ে গেছে। চৈত্র মাসের তীব্র খরার ভূমিগুলোতে যেরকম ফাটল ধরে, তার চেয়ে বেশি ফাটল ধরছে এই বুকে। না পারছি সহ্য করতে, না পারছি দুঃখের কথা কারো নিকট শেয়ার করতে। আমার বাবা মাকে বিষয়টা জানাতে পারছি না, কারণ আমি আর তাদের সন্তান নই। তাদের অমতে রিমনকে কাজী অফিসে বিয়ে করেছি। এখন যদি তাদের বলি রিমন আর একটা বিয়ে করেছে, তোমরা ব্যবস্থা নাও, এটা শুনলে প্রথমে তারা কান্নাকাটি করবে, তারপর আমাকে ভর্ৎসনা করবে, কিন্তু কিছুতেই হেল্প করবে না আমাকে। আমি যে তাদের নিকট মৃত, কিসের জন্য হেল্প করো আমাকে? আমি তো তাদের কথাকে অমান্য করছি। যার সাথে বিয়ে হতে যাচ্ছিল তাকে রেখে রিমনকে বিয়ে করেছি। তবে রিমনের সাথে আমার বিয়েতে মত ছিল ছোট ভাইয়ের, তার কারণে রিমনকে বিয়ে করতে বেশি উৎসাহ পেয়েছিলাম। কিন্তু মনে হচ্ছে না ভাইয়ের সাহায্য আমার উপকার হয়েছে। রিমনকে বিয়ে করে আমি কি সুখ পেতে না পেতে দুঃখের সাগরে ভেসে বেড়াতে শুরু করছি। রাতে রান্নার জন্য রিমন ও তার স্ত্রীর জন্য রান্না করার সময় এক মানুষ হয়ে গেছিলাম। অন্যরকম মানুষ না হলে তো কোনো মেয়ে এমন স্বামী সতীনের জন্য রান্না করতো না। রান্না পুরো সময় জুড়ে চোখের বিন্দু বিন্দু অশ্রুকণাগুলো বিয়োগ হয়ে গাল বেয়ে ভিজে গেছিল। রান্না শেষ করে যখন রিমনের কাছে গিয়ে নরম গলাতে বললাম, চলো খাবে, প্রত্যুত্তর রিমন চেঁচিয়ে সরে বলল, রেস্টুরেন্ট থেকে খাবার আসছে, অর্ডার করছি। ওইসব খাবার আজ রাতে তুমি তোমার রান্না করা খাবার খেয়ে নাও, সিমি তোমার রান্না খাবে না। আর একটা কথা, তুমি আজকে এই রুমে শুবে, আমি সিমিকে নিয়ে তোমার রুমে থাকবো। মন বলল রিমনকে কড়া ভাষায় কয়েকটা কথা শুনে দেয়, কিন্তু ধৈর্য ধারণ করলাম। চুপচাপ কথাগুলো শুনে মাথা নিচু করে রুম থেকে বের হয়ে এলাম। পরদিন সকালে আমার ছোট ভাই রিফা দিল আমার বাসায়, কিন্তু একা না, সঙ্গে একটা মেয়ে নিয়ে। সেই মেয়েটা আমার ননদ, নাম শিমলা। কিন্তু সে লন্ডন থেকে দেশে কবে ফিরল? কৌতূহল হলো সত্যটা জানার জন্য। রিফাত আমার নিকটে সে ফিসফিস করে বলল, আপু, নাবিলা 3 দিন হলো দেশে ফিরেছে, সে কাউকে বলেনি, এমনকি তার বাবা মাও জানে না। অবাক হয়ে বললাম, দেশে ফেরার কারণ কি, আর তুই তাকে কোথায় পেলি? রিফাত মৃদু এসে বলল, আমার জন্য সে দেশে এসেছে। তোর জন্য মানে? পরে জানতে পারবে, এখন বললি কি সমস্যা? সমস্যা আছে, এখন আমাকে 10,000 টাকা দে, ফোন কিনতে হবে। তোর ফোন থাকতে আরেকটা কেন? আর লাগবে, আরেকটা টাকা দে তো। ঠিক আছে দাঁড়া। রিফাতকে টাকা দিলাম, টাকা নিয়ে সে বাসা থেকে চলে গেল। শিমলা আমার কাছে এসে কপট রাগ মাখা স্বরে বলল, ভাবি, তুমি থাকতে ভাইয়া আরেকটা বিয়ে করলো কি করে?
কিঞ্চিত শক্ত কণ্ঠে জবাব দিলাম, সেটা তোমার ভাই জানে। তোমাকে তো ভালোবেসে সে আরেকজনকে কিসের জন্য বিয়ে করবে, যেখানে তুমি তার বউ হিসাবে আছো? সব উত্তর তোমার ভাই দেবে, তাকে জিজ্ঞাসা করো। সিমলা তার ভাইয়ের নিকট গিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দিল। এর একটু পরে রিমন আমার দিকে তেড়ে আসে, চোখ দুটো রক্তিম বানিয়ে দাঁত কটমট করতে করতে অনবরত থাপ্পড় লাগালো আমার গালে। ব্যথায় আক করে উঠলাম। থাপ্পড় খেয়ে তার দিকে একদৃষ্টে করুণ চোখে তাকিয়ে রইলাম। চোখের জল এসে জমেছে, আমার চোখ ছলছল করছে বুঝতে পারছি। ঠোঁট থরথর করে কাঁপছিল। এবার তার আচরণ মুখ বুজে সহ্য করলাম, কিছুই বললাম না। তবে সিদ্ধান্ত নিলাম জীবন থেকে সরে যাব, যাতে আমাকে হারানোর কষ্টটা সে কোনো সময় উপলব্ধি করতে পারে। জানি এতে আমাকেও কষ্ট পেতে হবে, তাতে কি, তবুও তার এমন মানসিক নির্যাতন সহ্য করতে পারবো না। সতীনের ঘর করতে চাচ্ছিলাম শুধুমাত্র স্বামীর ভালোবাসার আশায়, কিন্তু সে তো আমাকে আগাছা বই কি কিছুই ভাবছে না। আমি যেন তার বাসায় আশ্রয় নিয়ে থেকেছি। যারা আশ্রিত তারাও তো এতটুকু সম্মান পায়, আর আমি বিয়ের 7 দিনের মাথায় স্বামীর থেকে সম্মান তো ন্যূনতম ভালোবাসা পাচ্ছি না, হচ্ছে নির্যাতন ও বঞ্চনার শিকার। এক একটা দিন খুব ভালোভাবে উপলব্ধি করছি সতীনের ঘর করার মজা। সন্ধ্যার পর আমার ননদ বাসা থেকে বেরোলো, কই গেল কাউকে বলে গেল না। আমার ভাই রিফাতের বাসায় আসার খবর নেই, ফোন কেনার জন্য টাকা নিয়ে কই গেল কে জানে। রাত পার হয়ে এলো, তবু সে এলো না। নৈশভোজের সময় আমার স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা খাবার আয়েশ করে খাচ্ছিল, আর আমি চুপিসারে কাপড় ব্যাগে গুছিয়ে রাখছিলাম। খাবার জন্য আমি রান্না করিনি, এই বাড়িতে শেষ রান্নাটা আমি দুপুরে করেছিলাম। এই ঘন কালো অন্ধকারে রাত বের হলে এখানে আর আমার ছায়াকেও দেখতে পাবে না কেউ। ব্যাগে কাপড় তোলা শেষ হলে সেটা খাটের নিচে রেখে দিলাম। এরপর বিছানায় মনমরা হয়ে শুয়ে রইলাম, আর গভীর রাতে অপেক্ষা করছিলাম কখন রিমন ঘুমিয়ে যাবে, আর তখনই ধীর পায়ে বাসা থেকে বের হয়ে ছুটবো অচেনা গন্তব্যে। আচমকা রিমন আমার রুমে ঢুকলো। তাকে দেখা মাত্র রাগের অভিব্যক্তির চেহারা ঘুরিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখলো। ধাই করে সে বলে উঠলো, রান্না করনি কিসের জন্য? না খেয়ে থেকে মরার চিন্তা ভাবনা করছো নাকি? মরতে চাইলে বাপের বাড়ি গিয়ে মরো, আমার বাসায় কেন? তাড়াতাড়ি ডাইনিং টেবিলে গিয়ে দিকে যাও, খেয়ে আসো। একবারে বেশি খেতে বলবো না, বলার ইচ্ছেও নেই। আমি যেন দেখি টেবিলের উপর রাখা খাবার শেষ হয়েছে। কথাটা বলে রিমন রুম থেকে বেরিয়ে গেল। তার কথাতে আমার মনটা প্রশান্তিতে ভরে ওঠার কথা উল্টো রাগ হলো। সে খাওয়ার কথা এমনভাবে বলছে যেন আদেশ করছে। বউকে আদর করে যে কথা বলা যায় সেটা ভুলে গেছে। অন্যায় কাজ করেছে সে, আর আমি যেন দোষী হচ্ছি। বাধ্য হয়ে খাবার টেবিলের নিকট গেলাম, কিন্তু খাবারের কোনো চিহ্ন পেলাম না। নিশ্চয় আমাকে বোকা বানানো হচ্ছে। সমস্ত খাবার তারা দুজনে খেয়ে শেষ করেছে। ডাইনিং টেবিলের নিকট যেতে বলছে যেন অপমানিত হই আমি। আমাকে কষ্ট দিয়ে রিমন এমন নিচু মন মানসিকতার পরিচয় দিল। খাবার টেবিলের উপর পড়ে থাকা প্লেটগুলোর দিকে তাকিয়েছি। ওই সময় রিমন আমার কাছাকাছি এসে গম্ভীর গলা বলল, খাওয়া শেষ হয়েছে, এবার প্লেটগুলো ধুয়ে আনা। রিমনের কথাটা শুনে বড়সড় আঘাত পেলাম। একটা মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? সে এমন করছে কেন আমার সাথে? কী দোষ করেছি আমি? এভাবে কষ্ট দিয়ে সে কি আমার সুখ পাচ্ছে? প্লেটগুলো তার নতুন স্ত্রী ধুতে পারবে না, এটা বললেই তো হতো, আমি ধুয়ে দিতাম। আজকে রাতটা না হয় একটু কষ্ট করলাম। খাওয়া নিয়ে মিথ্যাচার করে খুব কি মজা পেল সে? চোখ মুখ রক্তিম বানিয়ে তার দিকে নজর দিলাম। একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে প্লেটগুলো নিয়ে ধুতে গেলাম কিচেন রুমে। শুধুমাত্র পানি খেয়ে বিছানায় গা এলিয়ে শুয়ে রইলাম। মনমরা ভাব ও ক্ষোভ নিয়ে রিমনকে শুধু ভর্ৎসনা করছিলাম। রাত 12টা পর্যন্ত জেগে রইলাম। ভেবেছিলাম কয়েক ঘন্টা ঘুমিয়ে নেব, কিন্তু ঘুম কিছুতেই এলো না। ঘুম আসবে বা কেমনি? এরকম দুর্দিনে কেউ কি সহজে ঘুমাতে পারে? রাত 10টার পর রিমনকে নিয়ে ভাবতে ভাবতে 12টা বেজে গেল। 12টার পর বিছানা থেকে উঠলাম দেখার জন্য যে রিমন ঘুমেছে কিনা। তার রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজা হালকাভাবে লাগানো ছিল। দরজা ধাক্কা দিতে দরজা হালকা সরে গেল এবং রুমে দেখলাম বিছানায় শুধু মেয়েটা ঘুমানো, পাশে রিমন নেই। হয়তো ওয়াশরুমে গেছে। এখনই সময় বাসা থেকে পালানো। তাড়াহুড়ো করে আমার রুম থেকে ব্যাগ নিয়ে এলাম এবং ধীর পায়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কোথায় যাব তার কোনো সঠিক গন্তব্য নেই। একটা ব্রিজে গিয়ে রাতটা কাটিয়ে দিলে ভালো হয়, তারপর ভোর হলে সোজা রাঙামাটি চলে যাব। বিষণ্ণ মন ও বিভীষিকা অন্তরটা নিয়ে হেঁটে চললাম আমার পছন্দের ব্রিজটার উদ্দেশ্যে। ছোট্ট একটা নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। মাঝে মধ্যে ব্রিজটার নিকট আসতাম মনটা ফ্রেশ করার জন্য। তবে রিমন কখনো এই ব্রিজটাতে আসতে চাইতো না। হাঁটতে হাঁটতে এই রাস্তায়
গিয়ে পৌঁছালাম। সেখানে পুলিশের চেকপোস্ট বসানো আছে। তাদের নিকট পৌঁছাতে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হলো। এক পুলিশকে জবাব দিলাম মিথ্যে কথা বলে। তাকে বললাম আমার নানু হাসপাতালে ভর্তি, তাকে দেখতে এত রাতে বাসা থেকে বের হয়েছি, কিন্তু এত রাতে গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। বয়স্ক একজন পুলিশ উঁচু গলায় বলল, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, কোনো উবার এদিকে দিয়ে গেলে সেটাতে করে তুমি হসপিটাল যেও। আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম উবারের জন্য, কিন্তু কোনো উবারের দেখা পেলাম না। প্রায় 15 মিনিট পর একজন বাইকওয়ালা আসতে দেখা গেল। পুলিশ তাকে থামিয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে যাও, সে যেখানে বাইরে থামাতে বলে সেখানেই থামবে, খবরদার উল্টো পাল্টা কিছু করবে না। বাইকওয়ালা রাজি হলো, ব্যাগটা পিছনে বাঁধা হলো। এরপর বাইকে উঠলাম। বাইকওয়ালা বললাম, চলুন। কিছু গেলে কোথায় যাব বলছি আপনাকে। কিছু পথ যেতে বললাম, সামনের ব্রিজটাতে থামাবেন, ওখানেই নামবো। তারপর একটু পথ হেঁটে গেলেই হলো। ব্রিজের নিকট গিয়ে পৌঁছলাম। বাইক থামলো, নেমে পড়লাম, কিন্তু বাইকওয়ালা আমার থেকে টাকা চেয়ে বসলো। টাকা দিতে গেলে লোকটা আমার হাত চেপে ধরলো, হাত ছাড়াতে গেলে লোকটা আরও শক্ত করে ধরলো। প্রচণ্ড রাগ হলো লোকটার আচরণে। আমি জোর গলায় বললাম, হাতটা ছাড়ুন। লোকটা আমার কথা না শুনে উল্টো আরও শক্তভাবে হাতটা চেপে ধরে বলল, ছাড়ার জন্য তো হাত ধরিনি। কথাটা বলে লোকটা আমার শাড়ির আঁচল টেনে ধরলো। বুঝতে বাকি রইল না লোকটার মতলব কি। উঁচু গলা চেঁচাতে লাগলাম। আকস্মাত একজন বাইকওয়ালা আসতে দেখা গেল। ওনার মাথায় হেলমেট ছিল। তিনি আমার চিৎকার শুনে বাইকটা থামালেন, অতঃপর উচ্চস্বর বলেন, কে ওখানে, কি হচ্ছে? আমি জবাবে বললাম, আমাকে সাহায্য করুন, এক জানোয়ার আমার সাথে অন্যায় আচরণ করতে চাচ্ছে। লোকটি বাইক থেকে নেমে আমার নিকট এলেন। লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের যুবক। মাথা থেকে হেলমেট না খুলে শক্ত কণ্ঠে তিনি বদমাস লোকটাকে উদ্দেশ্য করে বলেন, আরে বদমাস, তুই এখনো মেয়েটার হাত ধরে আসিস? তোর তো এত সাহস হয় কি করে? হাত ছাড়, নইলে হেলমেট দিয়ে মাথা ফাটিয়ে দিব। লোকটা আমার হাত ছেড়ে দিল, অতঃপর ভয়ে জবুথবু হয়ে বাইক নিয়ে তত্তর করে চলে গেল। সাহায্য করে লোকটি এত বড় উপকার করলো, অথচ তাকে ধন্যবাদ জ্ঞাপন করলো এটুকু মুখ দিয়ে বের হলো না। লোকটা আমার কথার অপেক্ষা না করে বাইক চালিয়ে চলে গেল। পরে গেলাম চিন্তায়। এই বৃষ্টিতে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিকই, কিন্তু মাথায় ছিল না যে অমানুষের দল একাকি একটা মেয়েকে দেখলে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে শিকারের জন্য। কি করবো ভেবে পাচ্ছিলাম না। সিদ্ধান্ত নিলাম বাসায় ফিরে যাব। রাত থেকে সকালে রিমনকে বলে তার বাসা থেকে বিদায় নিব। আচমকা ব্রিজের উত্তর দিকে কাকে যেন কথা বলতে শুনলাম। লোকটি উঁচু করে বলল, আমি এখনই আত্মহত্যা করব। তুমি যতই বলো আমি আর বেঁচে ফিরবো না। আজকে আমি মরবো, এই জীবন আমি বাঁচিয়ে রাখবো না। এই তো আমি ব্রিজের উপর রেলিং ধরে আছি, ঝাঁপ দিলে শেষ। লোকটার কথা শুনে বুঝতে পারলাম আত্মহত্যা করতে আসছে। হয়তো বড়সড় আঘাত পেয়ে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছে। আমি দেরি করলাম না, লোকটার নিকট গেলাম। সে ব্রিজের রেলিংয়ের উপর বসে আছে। কোনো কিছু না ভেবে তার হাতটা ধরলাম। হাতটা ধরতে লোকটার আমার দিকে চেহারা ঘোরালো। তার মুখে মাস্ক পরা। শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে, হয়তো তিনি সেফটির জন্য মাস্ক পরেছেন। আমাকে দেখে লোকটার চোখ দুটো গোল গোল বানিয়ে বলল, কি চান? হাত ধরছেন কেন? ছাড়ুন হাত। আমি জবাব দিলাম, ছাড়বো না, নেমে আসুন বলছি। আপনি এভাবে মরতে পারেন না, আত্মহত্যা কোনো সমাধান না। লোকটা শুনে লোকটা রেলিং থেকে নেমে উঁচু গলায় বলল, আমি আত্মহত্যা করবো কি করবো না এটা আপনি বলার কে? হাত ছাড়ুন। কিন্তু আমি ওনার আর হাত ছাড়লাম না। উনি ফের রেলিংয়ের উপর উঠতে গেলে জোর গলায় বললাম, না এমনটা করবেন না প্লিজ। কিন্তু উনি আমার কথা শুনছিলেন না। আমি তাকে আটকানোর চেষ্টা করলাম। আকস্মাত সে আমাকে থাপ্পড় মারলো। মুখ থেকে মাস্কটা খুলে আরও একটা থাপ্পড় মারলো। অন্ধকার সত্ত্বেও তাকে চিনতে পারলাম। সে আর কেউ না, আমার স্বামী। তার দিকে হতভম্বের চোখে তাকালাম। রিমন ক্ষিপ্ত স্বরে বলল, তোমার এত সাহস হলো কেমনে আমার বাড়ি ছাড়ার? এত সাহস কই পেলে? তোমাকে এখন কি করতে মন চাচ্ছে জানো? চোখের কোণে পানি জমলো। ঈষৎ কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, তো কী করব? আপনার বাসায় এক মুহূর্ত কাটানো মানে নরক কাটিয়ে দাও। আমি পারবো না আপনার সাথে থাকতে। রিমন আমাকে জড়িয়ে ধরলো, নিচু স্বরে বলল, প্লিজ এমন করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি তোমার সাথে ওরকম ব্যবহার করা ঠিক হয়নি, কিন্তু কেন ওরকম ব্যবহার করলাম তুমি সেটা জানলে আমাকে আর দোষ দিবে না। এখন বাড়ি চলো, তোমাকে প্রমিস করছি আর ওরকম করবো না। এই কান ধরছি। রিমনের কথা আমি পাথরের মন গলে গেল। তার কথাগুলোকে কেন যেন বিশ্বাস করলাম। সিদ্ধান্ত নিলাম তার সঙ্গে বাসায় যাব। শেষবারের মতো তাকে সুযোগ দেওয়া যায়, দেখি সে কেমন আচরণ করে এবার। বাসায় গিয়ে দেখলাম ড্রয়িং রুমে পা রাখতে দেখি রিফাত আর শিমলা একে অপরকে জড়িয়ে ধরে সোফায় বসে। শিমলার পরনে বিয়ের শাড়ি। স্তম্ভিত হলাম দুজনে এভাবে দেখে। অবাকের শেষ প্রান্তে পৌঁছালাম। শিমলাকে শাড়িতে দেখে তাও কিনে বিয়ে শাড়ি। রিমন প্রায় সময় বলতো, আমার
বোন শাড়ি পছন্দ করে না, তাকে শত অনুরোধ করতাম শাড়ি পরার জন্য, তো কিছুতেই পরতো না। অথচ এই মেয়ে আজ পাহাড়ি রঙের শাড়ি পরেছে। আমার ছোট ভাই রিফাত আমাদেরকে দেখেই সিমলাকে ছেড়ে দিল এবং ভয়াত্মক চোখে চাকিয়ে রইল। রিমনের দিকে লক্ষ্য করে দেখি সে রাগ, চোখ মুখ রক্তিম বানিয়েছে। সিমলা আর রিফাতের মধ্যকারের বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারছি। ধাই করে সিমলাকে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, সিমলা, এসবের মানে কি? সিমলা নড়েচড়ে বসলো, কপাল ভাঁজের সৃষ্টি হলো তার। অতঃপর কৌতূহল অভিব্যক্তিতে আমাকে বলল, কোন সব মানে ভাবি? আচ্ছা, যেটাই হোক, আমাকে প্রথমে বলো, আমার নাবিলা নামটা বেশি ভালো লাগে নাকি সিমলা নামটা? রিফাত সিমলা নামটা একদম পছন্দ করে না, তাই তুমি আমাকে নাবিলা বলে ডাকবে। তাছাড়া একসময় তো এই নামেই ডাকতে আমাকে, এখন সিমলা সিমলা করো কেন? তীব্র বিরক্ত কণ্ঠে ফের বললাম, ফাজলামি বন্ধ করো। তুমি তো জানো তুমি শাড়ি পরা পছন্দ করো না, আর এখন শাড়ি পরছো কিসের জন্য? আর রিফাতের সঙ্গে এত ক্লোজ কেন তুমি? শাড়ি কেন পরেছি বুঝতে পারছো না? তোমার ভাই আজ সন্ধ্যার পর পরেই বিয়ে করছি, এজন্য আমরা এত অন্তরঙ্গ অবস্থায়। স্বামীর সঙ্গে ক্লোজ না হলে কার সঙ্গে হবে বলো? আটকে উঠলাম, চোখ কপালে। ভয় হচ্ছিল রিমন এই বিয়েটা মেনে নেবে কি না। আমার ভাই তো এখন বেকার, কাজ করে না। রিমন কি তাকে মেনে নেবে? ঈষৎ কম্পমান দেহকে দুলিয়ে আতঙ্কের চোখে রিমনের দিকে দৃষ্টি স্থাপন করলাম। না, রিমনের চেহারার আগের কোনো চিহ্ন খুঁজে পেলাম না। একটু আগে সে বেজায় রেখেছিল, এখন সেটা হাওয়ায় মিশে গেছে। রিফাতের মুখে মৃদু হাসি বিরাজ করছে। সিমলাকে আমি কিছু বলার পূর্বে রিমন তাকে হাস্যজ্জ্বল মুখে বলল, বিয়ে করছিস, খুব খুশি হয়েছিস? এখন বল, বিয়ের দেনমোহরের জন্য কাবিননামায় কত টাকা লেখা হয়েছে? দেনমোহরের কথা শুনে আমার চেহারার রং পাল্টে গেল। সিমলার চেহারাটা মুহূর্তের মধ্যে বিভিন্ন রূপ ধারণ করলো। ঢোক গেলে সিমলা তার ভাইকে নিচু স্বরে বলল, ভাইয়া, কাবিননামায় তো বেশি টাকা লেখা হয়নি, আমরা একে অপরকে ভালোবাসি, এই বিয়েতে দেনমোহর না থাকলেই ভালো হতো বলে মনে করি। ইমন সিমলাকে ধমক মেরে ক্ষিপ্ত স্বরে বলল, চুপ কর, আমি তো নিশিকে ভালোবেসে বিয়ে করেছি, এরপর দেনমোহর স্বরূপ তার নামে এই বাসাটা লিখে দিয়েছি। তথাপি তোর ভাবির থেকে বিন্দুমাত্র ভালোবাসা পেলাম না। রিমনের মুখে শেষ বাক্যটা শুনে থমকে গেলাম। এত বড় মিথ্যে কথা সে কোন মুখে বলতে পারলো? সে আমার থেকে ভালোবাসা পাচ্ছে না, নাকি আমি তার থেকে ভালোবাসা পাচ্ছি না? ক্ষণে ক্ষণে রং বদলানো স্বভাব যেন তার। ব্রিজে কত সুন্দর করে বলল আমার সঙ্গে সে আর বাজে আচরণ করবে না, অথচ বাসায় আসতে না আসতে আমার সঙ্গে মিথ্যাচার করে মজা লুটছে। রিমনের কথায় আমার ভাই চাপা কণ্ঠে বলল, দুলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, কাবিননামে 8 লক্ষ টাকা লেখা হয়েছে, আমি এস্টাবলিশড হলে তাকে টাকাগুলো দিয়ে দেব। রিমন শয়তানি হাসি আসলো, তবে শব্দ করলো না। অতঃপর নিচু স্বরে বলল, ঠিক আছে, এবার মানলাম, এবার যাও তোমরা ঘুমিয়ে পড়ো। রিমনের কথা মতো সিমলা আমার ভাইকে নিয়ে তার রুমে দিকে চললো। তারা যাবার পর রিমনের দিকে পাকা চোখে তাকালাম, সেও আমার চাহনিতে তাকিয়ে রইল। দৃষ্টি বিনিময় চলছিল। আজ 2 দিন পর রিমন আমার দিকে ঠিকভাবে নজর দিল। তার তাকানো দেখে হৃদয়ের গহীনে সৃষ্টি হওয়া অন্যরকমের শিখের অনুভূতি অনুভব করলাম। তার চোখের দিকে তাকাতে আমি যেন অজানা এক জগতে যেন হারিয়ে যাচ্ছিলাম। জগৎটা হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে ভরা। ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিসের যেন আকর্ষণে তার কাছাকাছি যেতে খুব করে মন চাচ্ছিল। একদম কাছাকাছি এলাম। তার দেহে ছোঁয়া লাগছে মাত্র কয়েক ইঞ্চির জন্য। ঘন ঘন শ্বাস ফেলছি। আজকে এই সময়ে দেহ ভীষণভাবে কাঁপছে, অস্বাভাবিক কম্পন। এর পূর্বে তো বহুবার তার কাছাকাছি এসেছি, অন্তরক্ত মুহূর্তে দুজন কাটিয়েছি, মধুর মুহূর্তে হারিয়েছি বহুবার। এতটা অস্থিরতা ব্যাকুলতার কাজ করেনি সে সময়। স্পন্দন বেড়ে যাওয়া কিংবা থরথর করে গা কাঁপানো সে সময় ছিল না। কিন্তু আজ কি এমন হলো? তার কাছাকাছি হতেই এমনটা হচ্ছে। রিমনের শ্বাস প্রশ্বাস আমার দেহের কাঁপন আরও বেড়ে গেল। তার ঠোঁটটা কাঁপছিল, আমার ঠোঁটের কম্পনের আগের থেকেই ছিল। তার ঠোঁটের কাঁপন দেখে আমার ঠোঁটের কাঁপন বৃদ্ধি পেল। রিমনের চোখে কামনার ছায়া লক্ষ্য করছি। তার ঠোঁটগুলো রেখাগুলো আমার ঠোঁটকে আকর্ষণ করেছিল। হয়তো শুকনো ঠোঁটটাই ভেজাতে যাচ্ছে, উভয় ঠোঁটের পরশ অভাব পূরণ করতে যাচ্ছে। নির্লজ্জতা এসে ভিড় জমালো দেহে। রিমনের কাঁধে 2টো হাত দিয়ে শক্ত করে ধরলাম, আর তোর ঠোঁটে চুম্বন রেখা অঙ্কন করতে আমার ঠোঁট জোড়া তার দিকে এগিয়ে নিচ্ছিলাম। ধাবমান ঠোঁটদায় ক্রমে এগেছিল খুব ধীরে। চোখ জোড়া বন্ধ করছি। তার কাঁধে হাত দিতে চেপে ধরেছি বিধায় দেহের কম্পন কই যেন হারিয়ে গেল। রিমনের ঠোঁটে যখনই আমার ঠোঁট ছুঁবে, ঠিক তখনই সে আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ভরকে গেলাম, ভীষণ ভয় পেলাম। মাথা কেমন করে যেন ঘুরে উঠল। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। থম মেরে তাকিয়ে রইলাম রিমনের দিকে। তার
চোখে মুখে অপরাধ বোধের ছাপ লক্ষ্য করলাম। সে কেন আমাকে এভাবে সরিয়ে দিল বুঝে উঠতে পারলাম না। কাতর চোখে তাকিয়ে রিমনকে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? রিমন মৃদুর স্বরে বলল, না এমনি, আসলে ভালো লাগছে না। ভালো লাগছে না মানে কি? আমি তোমার স্ত্রী, এতটুকু কি চাইতে পারি না? দুদিন হলো আমার থেকে দূরে, একটু ভালোবাসা পেতে চাইছি, আর তুমি এরকম ব্যবহার দেখালে। এমনটা তো করার কথা ছিল না। বীজ থেকে বাছাই ফিরে আবার পাল্টে গেলে। রিমন বিরক্ত গলায় বলল, উফ, সেরকম কিছু না, থাকো তুমি, আমি গেলাম, খুব ঘুম পেয়েছে, সকালে কথা হবে। রিমনের হাতটা শক্ত করে ধরলাম, রাগে গজগজ করতে করতে জোরালো করে বললাম, সকালে কথা হবে মানে কি? আমি এখনই বলবো। তোমার বুকে মাথা রেখে শুয়ে থেকে কথা বলবো, তোমার চোখে ঘুম এলে ঘুম কেড়ে নেব, তারপর ফের কথা বলা শুরু করব। আজকে আমি তোমাকে ছাড়ছি না। রিমন তাচ্ছিল্য হাসি হেসে ক্ষীণক্ষণে বলল, দুঃখিত নিশি, সেটা হচ্ছে না। আমাকে সিমির সাথে থাকতে হবে, অন্যথা সে রেগে যাবে। রাগ কি আমি দেখাতে জানি না? তুমি খুব ভালো করে জানো আমি রেগে গেলে কী করতে পারি। হাসি পাচ্ছে, আর কথা বাড়িও না, তোমার জোক শোনার মুডে নাই আমি। ঘুমাতে গেলাম। রিমন ড্রয়িং রুম থেকে চলে যেতে লাগলো, তার টি শার্টটা শক্ত করে ধরলাম। পিছন ফিরে আমার দিকে তাকাচ্ছিল অগ্নিঝরা চোখে। মনে হচ্ছিল সে আমাকে গিলে খাবে। তাকে পরোয়া না করে হাতটা ধরে সোফার দিকে নিয়ে এলাম। সোফাতে ফেলে দিয়ে তার দেহের উপর আবিষ্ট হলাম। রিমন আমাকে তার দেহ থেকে সরিয়ে ফেলতে জোর খাটাচ্ছিল, কিন্তু আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তার দুটো হাত চেপে ধরলাম, আর পাশাপাশি আমার বুকের সাথে তাকে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে রাখলাম। লক্ষ্য পূরণ করতেই ধাবিত হচ্ছিলাম গন্তব্যে। আকস্মাৎ শিমুর কণ্ঠস্বর ভেসে আসলো আমার কানে। সে রুমের ভেতরে ঢুকে উত্তেজনা হয়ে চেঁচানো গলা বলে, রিমন, এসব কী হচ্ছে? তাই তো বলি, মানুষটাকে রুমে পাচ্ছি না কেন? সে আমাকে বিছানায় ফেলে এসে এখানে রোমান্স করছে। ছি রিমন, সে না তোমার ভাবি হয়? তার সাথে এরকম নষ্টামি করার পূর্বে একবারও কি ভাবলা না? সিমির কথা শুনে হকচকে উঠলাম। সে কি বলল আমি রিমনের ভাবি হই? কিন্তু তার ভাই কই এখন? রিমনের আরেকটা ভাই ছিল কবে? রিমনের শরীর থেকে উঠে তার দিকে বাঁকা চোখে তাকিয়ে দাঁত কটমট করে বললাম, সে কি বলে এসব? আমি তোমার ভাবি লাগি? সিমি পাশ থেকে বলে উঠল, দুঃখিত ভাবি, ওর ব্যবহারে রাগ করবেন না, ও একটু দুষ্ট আছে। স্লিপ ওয়াকিং করা তার বোধ অভ্যাস। হয়তো ঘুমের মধ্যে আপনাকে আমি মনে করে ওরকমটা করছে। ওর ব্যবহারে রাগ করবেন না প্লিজ। রাগের মাত্রা পাহাড় সম হলো, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। রিমনকে খ্যাপার স্বরে ফের বললাম, তুমি কিছু বলছো না কেন? রিমন আমার কথার জবাব না দিয়ে সিমিকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, সিমি তুমি যাও তো, নিশির সাথে কথা আছে। সিমি রুম থেকে বেরিয়ে গেল। এতে দেখি লক্ষ্মী বউ, স্বামীর হুকুম করা মাত্র সে চলে গেল। এত স্বামী ভক্ত, ভালোই তো। সিমি চলে যেতে রিমন তীক্ষ্ণ কণ্ঠে বলল, এসবের মানে কি? আমি তোমার ভাবি হই? আর কত নাটক করবে? এবার একটু বাস্তবে ফিরো। রিমন জোরালো কণ্ঠে বলল, তাকে তোমার সম্পর্কে বলেছি তুমি আমার ভাবি। এটা না বললে সে কি এই বাসায় আসতো? মানে কি এসব? আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিলে কি এমন সমস্যা হতো? ও বুঝতে পারছি, সব মেয়ে তো আমার মতো নয় যে সহজে সতীনের ঘর করতে রাজি হয়ে যাবে। এই তো বুঝতে পারছো। তাকে যদি বলতাম তুমি আমার প্রথম স্ত্রী, তবে আমি শেষ হয়ে যেতাম। শেষ হয়ে যেতে মানে? সেটা পরে জানতে পারবে। আমাকে ছাড়ো, এবার ঘুমাতে দাও। ঘুমাবে না? কে করেছে কি? ঘুমাও, সমস্যা নেই, আমার সঙ্গে রুমে চলো, ঘুমাই একসাথে। কিছুতেই না। এবার কিন্তু সত্যি সত্যি মাইর খাবে, তবুও পারবো না। রিমনের হাত ধরে টানতে টানতে আমার রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম। সে এবার জোর খাটাচ্ছিল, যে কারণে সহজে তাকে রুমের ভিতরে নিয়ে যেতে পারলাম। রুমে ঢুকতে তাকে ছেড়ে দিয়ে দরজাটা ধপাস করে বন্ধ করে দিলাম। রিমন নিজের থেকে বিছানায় চলে এলো, গায়ে দিয়ে শুয়ে পড়লো। আমি তার পাশে শুয়ে পড়লাম। তার গায়ে হাত দিতে সে শিকারি চোখে তাকিয়ে প্রচণ্ড রাগের সহিত তীর্যক কণ্ঠে বলল, খবরদার চেনো, খবরদার একবারই টাচ করলে এরপর ভুলেও আমার গায়ে হাত দিবে না। তোমার কথা মতো শুতে রাজি হলাম এই ঘরে। যদি আরেকবার টাচ করো তাহলে থাপড়িয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। রিমনের কথাগুলো এতটাই কষ্ট পেলাম যে অন্তরাত্মা ভেসে উঠল বিষাদের অনলে। খুব করে কাঁদতে মন চাইছিল, গলা ছেড়ে হাউমাউ করে কান্না করতে চাচ্ছিল, কিন্তু কার জন্য কাঁদবো? তবে নিষ্ঠুর মানুষের জন্য কষ্ট পেয়ে আঁখি জল ঝরানো মানে নিজের সাথে অন্যায় করা। সে আমার চোখের ভাষায় বুঝতে পারে না, সেখানে আমার চোখের পানি কী মূল্য দিবে সে? আমার দু চোখের কোণ অজস্র অশ্রুতে ভেজা, চোখ ছলছল করছিল। টলমল চোখ থেকে ধীর বেগে শীতল অশ্রু শ্রদ্ধারা ধীর বেগে গড়িয়ে পড়ছিল। চেহারা ঘুরিয়ে নিলাম যাতে রিমনের চোখে আমার নয়নের
অশ্রুসজল দৃশ্যই তো না হয়। বিছানায় আর শুয়ে থাকতে পারলাম না, আটকে আসছে দম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রকম্পিত বুকটাতে কষ্ট চেপে রেখে বিছানা থেকে উঠলাম, রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে থেকে রুমটা বন্ধ করে দিলাম যাতে রিমন রুম থেকে বাইরে না বের হতে পারে। কিচেন রুমের দিকে ছুটলাম, লক্ষ্য তেলের বোতল খুঁজে বের করা। এর সাথে সওদা করে নিয়েছি, এবার সত্যি সত্যি কিছু একটা করে ফেলবো। গায়ে পেট্রোল তেল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে নিজেকে শেষ করে দেব। এটা ছাড়া তো উপায় দেখছি না। কিন্তু পেট্রোল তো কিচেন রুমে নেই, পেট্রোল টপ স্টোর রুমে রাখা আছে। হঠাৎ অবচেতনমান বলে উঠলো, নিজেকে আগুনে পুড়িয়ে মারবো কি না এটা নিয়ে গভীরভাবে ভাববো। হুট করে আত্মহত্যা করলে নিজেরই ক্ষতি হবে। ভাবনায় ডুবে গেলাম। অনেকক্ষণ ধরে ভেবে সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব না। যেই মানুষটার জন্য জীবন শেষ করে দেওয়ার মতো কোনো মানেই হয় না, যে মানুষটা আমাকে মূল্যায়ন করে না। আমি মারা গেলে আমার স্বামী খুব বেশি হলে 10টা দিন কাটবে, এরপর ঠিক আমাকে ভুলে তার নতুন স্ত্রীর সঙ্গ নিয়ে সুখময় জীবন উপভোগ করবে, আর আমাকে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। এখন মাথা ঠিক নেই, অতিরিক্ত আগে মেয়েদের মাথা ঠিক থাকে না। স্বামীর সঙ্গে ঝগড়ায় মেজাজ গরম হলে দুষ্টু শয়তান কুবুদ্ধি দিয়ে যায় আত্মহত্যার জন্য। এজন্য বেশিরভাগ মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া লাগলেই বলে ফাঁস খাবো, বিষ খাবো। অনেক মেয়ে তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাড়পিক খেয়েই মারা যায়। রিমনের আচরণে আমার শুধু রাগ হচ্ছে না, রাগে পুরো দেহের চামড়া খামচে তুললে ফেলতে মন চাচ্ছে, মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। তীব্র রাগের কারণে সিদ্ধান্ত নিয়েছি আত্মহত্যা করব। কিন্তু মনের সঙ্গে আলাপ পরিচিতের জন্য ভাবনায় ডুব দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রাগ কমানোর পর যেটা সিদ্ধান্ত হয় সেটাই করব। রাগ কমানোর একমাত্র উপায় রান্নাঘরে গিয়ে বিরিয়ানি রান্না করা। রিমনের বিরিয়ানি পছন্দ করে না, বিদায় বিরিয়ানি রাখতে ভয় লাগে। এখন তো তার সাথে ভালো সম্পর্ক চলেই না। আমার নিজের জন্য বিরিয়ানি রাখলে তার কোনো বাধা পাওয়ার কথা না। বিরিয়ানি খেতে না পারলে রাগটা কমে যাবে আবার। এরপর আমি সুষ্ঠু মাথায় সিদ্ধান্ত নিতে পারবো। বিরিয়ানি রান্নার জন্য যাবতীয় মশলা, যাবতীয় উপাদান রেডি করলাম। ফ্রিজ থেকে গরুর গোশত বের করে রান্না শুরু করে দিলাম। প্রায় 25 মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না হয়ে গেল। রান্না করতে করতে কখন যে মাথা থেকে রিমনের প্রতি রাগ উঠে গেছে নিজেও জানি না। আত্মহত্যার কথা স্মৃতি থেকে বিলীন। রিমনের সঙ্গ নিয়ে বিরিয়ানি খাওয়াটার ইচ্ছে যাচ্ছিল, কিন্তু হাদারামটা বিরিয়ানি পছন্দ করে না। 2টো প্লেটে বিরিয়ানি ভর্তি করলাম, কয়েকটা টমেটো কেটে প্লেটের উপর সাজিয়ে রেখে খেতে পারলে ভালো হতো। এই জন্য ফ্রিজ থেকে 2টো টমেটো বের করলাম। এক একটা টমেটো কেটে এক প্লেট রাখলাম, অন্য প্লেটের জন্য আর একটা টমেটো কাটতে গেলাম। কিন্তু আচমকা ধারালো চাকুর অগ্রভাগ আঙুলে এত জোরে চাপ লাগলো যে কেটে ভাগ হয়ে গেল। ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। এমনভাবে যন্ত্রণা করতে লাগছিল যে মনে হচ্ছিল একটু পরে অজ্ঞান হয়ে যাব। যন্ত্রণার অতি সহ্য করতে মন বলছিল আঙ্গুল হাতের সঙ্গে না থাকলে ভালোই হতো। আমার চিৎকার শুনে রিমন দৌড়ে কিচেন রুমে এসে ঢুকলো। রুমে এসে আমাকে দেখা মাত্র ঘাবড়ানো চোখে তাকালো। আমার দিকে এসে উদ্বিগ্ন ভাগ নিয়ে চিন্তামাখা করতে বলল, এটা কি করলে? আঙুলটা তো পুরোটাই কেটে ফেলছে। ইস, দেখে শুনে কাজ করতে পারে না, আর কিচেন রুমে কী করে এত রাতে? রিমনের এমন দরদ মাখা কথা শুনে কাটা আঙ্গুলের ব্যথাটা যেন বেড়েই গেল। কিচেন রুমে গিয়ে কী করে কথাটা শুনে তার উপর নতুন করে রাগ সৃষ্টি হলো। সারা রাত না খেয়ে আছি, অথচ অবিবেচকের মতো করে বলল এত রাতে কিচেন রুমে কী করি? রিমনের কথায় কোনো জবাব না দিয়ে ব্যথায় কাতরাচ্ছিলাম। আকস্মাসে আমার আঙ্গুলটা তার মুখের ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে চুষতে লাগলো। কীরকম এক বিচ্ছিরি পরিস্থিতি পড়লাম। গা গুলিয়ে আসছে তীব্রতর। তার চেহারার দিকে তাকালাম ভূত দেখার মতো। রিমন চুষে যাচ্ছে কাটা আঙ্গুলটা, ব্যথার মাত্রা ক্রমশ কমে যাচ্ছে। অন্য কিছুর পর অন্যরকম ভালো লাগার শিহরণ অনুভব করছিলাম। আমার চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আমার চোখে মুখে সুখের অভিব্যক্তি নিশ্চয়ই রিমন ধরতে পারছে, তাই চোখের পাতাগুলো তার দৃষ্টিপাত করলাম। তাকে আঙ্গুল চোষা দেখে এবার হাসির উদয় হলো। হাসি থামাতে পারলাম না। এক গাল হাসি এসে আড়ষ্টকণ্ঠে বললাম, হয়েছে, আর দরকার নেই। এটা বলতে রিমন আমার আঙ্গুলটা তার মুখ থেকে বের করে মৃদুস্বরে বললো, একটু ধৈর্য ধরো, আমি 12 দিনও ও তুলো নিয়ে আসছি, দেখবে ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। রিমন আঙ্গুল বাঁধার জন্য কাপড়, বায়োডিন, সেভলন আর তুলো সঙ্গে করে নিয়ে এলো। বায়োডিন দিয়ে আঙ্গুলটা পরিষ্কার করা হলো। এরপর তুলো সেভলন ভিজিয়ে দিল। অতঃপর আঙ্গুলটা সেই তুলো লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে ফেললো। আঙ্গুলটা বাঁধার পরে পরে রিমন স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর বিরিয়ানির প্লেটের দিকে লোভাতুর চোখে তাকিয়ে উল্লাসিত কণ্ঠ বলল, নিশি, তুমি বিরিয়ানি রান্না করছো? আগে বলবো না? ইস, দেখা মাত্র জিভে জল চলে এলো।
উমা ঘ্রাণে বুঝতে পারছি দারুণ খেয়ে মজা হবে খেতে। রিমনের কথায় হকচকে গেলাম। ভেবাচাকে খেয়ে তার চেহারা বরাবর নজর দিলাম। সে বিরিয়ানির প্রতি হঠাৎ করে আকৃষ্ট হলো কেন? সে তো বিরিয়ানির নাম শুনলে রেগেছে তো, আজ এমন পরিবর্তন কেন? নিশ্চয়ই এর পিছনে রহস্য আছে। রিমন বিরিয়ানি প্লেটটা নিয়ে মুখে তৃপ্তির হাসি এনে ক্ষুধার্ত বাঘের মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তার খাওয়া দেখে আমার ক্ষুধার মাত্রা বেড়ে গেল। অপর প্লেট থেকে বিরিয়ানি খেতে ঠিক তখনই রিমন আমার হাতটা চেপে ধরলো। ভাবলাম খেতে নিষেধ করবে, তার মুখ বিরিয়ানি দিয়ে পূর্ণ থাকায় কথা বলতে পারছিল না, তাই চুপ থেকে সে তার হাতে বিরিয়ানি নিয়ে আমার মুখের সামনে তুলে দিল। বিস্মিত হলাম, মুগ্ধ ভরা চোখ দিয়ে তাকে দেখতে লাগলাম এবং ক্রমে বিমোহিত হচ্ছিলাম। রিমনের ক্ষণিক সময়ে ভালোবাসার ফলস্বরূপ সুখের অশ্রুসজলা চোখের কোণে ভিড় জমালো। এই চোখের কোণে জল ঝরতে নেই, কোনো আপত্তি নেই। আমি তো আনন্দ অশ্রু আজীবন বিয়োগ করতে চাই, কিন্তু রিমন কি আমাকে সেই সুযোগ দেবে? সে তো ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে। এই মুহূর্তে সে আমার প্রতি ভালোবাসা দেখালো, যখন তখন বদলে যেতে পারে। রিমনের মুখে বিরিয়ানি তুলে খাওয়াচ্ছিলাম। আমি ভেজা চোখে ও তৃপ্তির চেহারায় বিরিয়ানি উদারপূর্তি করছিলাম। খাওয়া শেষ হতে রিমন কিচেন রুম থেকে চলে গেল। আমি প্লেটগুলো রুমে ধুয়ে বের হয়ে গেলাম। আমার শোবার রুমে ঢুকতে দেখি রিমন বিছানায় শুয়ে আছে। তার মানে সে সিমির কাছে যাবে না। বুঝতে পারছি তার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠছে। যত অবহেলা করুক, ভালোবাসা ঠিক নাড়া দিয়ে ওঠে তার মনে। প্রথমে ভালোবাসার জোর বলে একটা কথা আছে। প্রশান্ত মনে পা টিপে খাটের দিকে এলাম। পর মুহূর্তে রিমনের পাশে শুয়ে পড়লাম। কিছু বললাম না, একদম নীরব রইলাম। শ্বাস গভীরভাবে ফেলছিলাম। রিমন আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, রাত্রি তো শেষের দিকে, এই কয়টা ঘন্টা তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে কাটিয়ে দেবো, ঠিক আছে? এর বেশি এগানো ঠিক হবে না। যেহেতু বাসায় তোমার সতীন অবস্থান করছে, দেখে ফেললে সর্বনাশ। যদিও সে এখন গভীর ঘুমে নেই। রিমনের প্রতিটা কথাই ভালো লাগলো, মনকে হালকা করলো, কিন্তু সিমির কথার মধ্যে উল্লেখ করায় রাগের উদ্ভব হলো। এরপর রাগকে দূরে ফেলে রিমনকে ক্ষীণকণ্ঠে বললাম, ঠিক আছে, তোমার কথাই থাকুক। সকালে ঘুম ভাঙলো রিমনের ডাকে। সে মিষ্টি আদরে মোলায়েম কণ্ঠে বলল, আমার প্রিয়তমা, এবার ঘুম থেকে ওঠো, তোমার জন্য চা বানিয়ে এনেছি। রিমনের ডাকে ঘুম ভেঙে যাওয়ার পর দেখে ঈষৎ বিরক্ত চোখে তাকালাম। অতঃপর ঘুম জড়ানো কণ্ঠে বললাম, কী হয়েছে? এত সকাল ডাকছো কেন? রাতে ঘুমাতে পারিনি, আমাকে ঘুমাতে দাও। রিমন চায়ের কাপের সাথে মাটিতে আঘাত করে শব্দ সৃষ্টি করলো। এরপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত সকাল কেমন করে হলো? 9টা পেরিয়ে গেছে, ওঠো ঘুম থেকে, চাটা খেয়ে নাও, তারপর ব্রেকফাস্ট করে আবার ঘুমাতে পারবে। হায় আল্লাহ, 9টা বেজে গেছে, অথচ তুমি এখনও ঘুম থেকে যাচ্ছো? সকালে নাস্তা কে রেডি হলো? সিমি পরোটা বানিয়েছে, ওর রান্না করা খাবার তো আমি খাবো না, না খেলে জোর করে খাইয়ে দেবো। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি চাচ্ছি তোমাকে নিয়ে সারা শহর বাইকে করে ঘুরবো। আমার সতীনে যাবে? আরে না, তবে তুমি যদি চাও তাকে সঙ্গে নেব। খবরদার, আমি আর তুমি যেখানে সেখানে থার্ড পারসন সমস্যা হয়ে আসতে পারবে না। আচ্ছা, তাহলে বিছানা থেকে উঠো, খেয়ে দিয়ে রেডি হও। না, খাবো না, রেস্টুরেন্টে গিয়ে খাবো। ঠিক আছে। চা খেয়ে ওয়াশরুমে গেলাম, শাওয়ার নিয়ে টাওয়াল জড়িয়ে রুমের দিকে গেলাম। রিমন রুমেই ছিল। আমাকে ভেজা চুলে দেখতে পেয়ে মন্ত্রমুগ্ধের মতো নিষ্পলক তাকিয়ে রইল। তার তাকানো দেখে মনে হলো সে আমাকে প্রথমবার এমন রূপে দেখছে। রিমনের কাছাকাছি হয়ে চুলে ঝাঁটা মারলাম, যাতে চুলে জর্জরিত পানিগুলো তার চেহারায় রাখে। চুল থেকে ঝরে পড়া পানির বিন্দু বিন্দু পরিমাণ রিমনের গালে লাগতে সে সম্মিত ফিরে পেল যেন। আমাকে দিক থেকে চেহারা ফিরিয়ে নিল। অতঃপর মিনমিন গলা বলল, তুমি কাপড় পরে নাও, আমি আসছি। রিমনকে কৃত্রিম রাগ দেখে বললাম, আর কিছু থাকলে তোমার চোখ তুলে ফেলতাম। নিজের বউয়ের এরকম লোভাতুর চোখে দেখতে নেই, বুঝেছেন ভেজা বেড়ে? রিমন যেমন লজ্জাপতির মতো চুপসে গেল আমার কথায়। মেয়েদের মতো লজ্জার ভাব নিয়ে তার রুম থেকে তত্তর করে বেরিয়ে গেল। রিমনের পছন্দের নীল রং, তবে সে নীল শাড়িতে আমাকে পছন্দ করে না। রিমনের ভাষ্য মতো নীল রঙের যে কোনো শাড়িতে আমাকে ভালো দেখে, কিন্তু আজ রিমনের অপছন্দের কাজটাই করলাম। রিমন নীল রঙের শাড়ি পরলাম। রিমন আমাকে মেকআপ করতে দেখলে রেখে বাঘ হয়ে যাবে। আজকে মেকআপ করতে ব্যবস্থা হয়ে পড়লাম। মেকআপ করে শেষ করে নাক কানে স্বর্ণের গহনা পরলাম, কিন্তু নেকলেস কোনটা ব্যবহার করব এটা নিয়ে দ্বিধায় পড়লাম। রিমনকে ডাক দিলে তাকে চমকে দেওয়া ভুন্ডুল হয়ে যাবে, তাই আর ডাকলাম না। আমার ছোট ভাই রিফাতকে ডাক দিলে সে রুমে প্রবেশ করলো। রিফাত নেকলেস চুজ করে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাজসজ্জা শেষ করে রুম থেকে বের হলাম কুচিটা ঠিক করতে করতে। বারান্দায় রিমন দাঁড়িয়েছিল আমার দিকে। তার নজর পড়তেই
বিস্ময় চোখে তাকালো। তার ভাবভঙ্গি থেকে মনে হলো সে আমাকে এভাবে দেখে রাগান্বিত হয়েছে, অথচ তার রেগে যাবারই কথা। নিজেই অবাক হয়ে সামনাসামনি দাঁড়ালাম। সে মৃদু স্বরে বলল, চলো। রিমন নরম কণ্ঠে বলল, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, যেমন আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ নীলপরি। মুচকি হাসি এসে বললাম, এত প্রশংসা করতে হবে না। এরকম প্রশংসা প্রেম হবার আগে থেকে শুনে এসেছি। তোমার প্রশংসার জালে আটকে তো আজকে সতীনের সংসার করতে হচ্ছে। রিমন আবার বাগরুদ্ধ হয়ে আমার পিছু পিছু আসতে লাগলো। বাইকের নিকট গিয়ে পৌঁছালাম। রিমন প্রথমে বাইকে উঠলো, এরপর আমাকে উঠতে বলল। বাইকে চড়ে তার কাঁধে মৃদুভাবে হাত রাখলাম। বাইক এক্সারসাইজ দিলে চলতে লাগলো। চলতে চলতে পৌঁছালাম রিমনের সবচেয়ে পছন্দের একটি নদীতে, অথচ এই নদীটা আমার একদম পছন্দ না। এর পিছনে বিশেষ কারণ আছে, যে কারণটা রিমনকে জানানো হয়েছে। রিমন এও জানে না জায়গাটা আমার ভালো লাগে না। আমি বাধ্য হয়ে এর পূর্বে অনেকবার এসেছি, আজকেও আসতে হলো। বাইকটা নদীর পাশে রাস্তাতে ঠেকিয়ে রিমন নদীর দিকে গেল। আজকে কেন যেন নদীটাকে অনেক সুন্দর লাগছে। শীতল হাওয়া আমার ভেতরে ভালো লাগার পরশ বুলিয়ে দিচ্ছে। রিমন আমার পাশে দাঁড়িয়ে ক্ষিপ্ত স্বরে বলল, আজ এই মুহূর্তে যদি তোমাকে নদীর পানিতে ডুবিয়ে মেরে ফেলি তবে কেমন হবে বলো তো? ঠিক করে হেসে বললাম, ভালোই তো হবে। আমাকে আর সতীনের সংসার করতে হবে না। শেষ নিঃশ্বাসটা প্রিয় মানুষের জন্য ত্যাগ করবো। তাছাড়া রিমন পাবে সুখের সংসার, তাকে আবার নিশীর যন্ত্রণা সহ্য করতে হবে না। মিটমিট হেসে রিমন ভিন্ন প্রসঙ্গ টেনে বলল, এই জায়গাটা সেই মানুষটা খুব প্রিয় ছিল। কোন মানুষটা? রিমন ফের কথা ঘুরিয়ে বলল, রেস্টুরেন্টে যাবে? এখানে আর থাকবো না, কেমন যেন দম বন্ধ লাগছে। রিমনের কথা সম্মতি দিয়ে বললাম, ঠিক আছে। রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হলাম, কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হতেই রিমন বাসায় ফিরে যাওয়ার জন্য অস্থির হলো। আমি তাকে জোর করলাম না, বাসায় ফিরতে রাজি হলাম। বাইকে বসার সামনে থামলো, কিন্তু বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখতে পেলাম। দুশ্চিন্তায় ঘিরে ধরলো আমাকে। হঠাৎ কার কি হলো? বাসার সামনে অ্যাম্বুলেন্স উপস্থিত। আচমকা চোখ করলো আমার ননদ সিমলার দিকে। সে রিমনের দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। তার এভাবে তাকানোর রহস্য খুঁজে পেলাম না। দুঃখ বিলাস প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।